হ্যাঁ, আহ, এর আগের দিন আমি গ্রুপের মধ্যে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম। সেই স্ক্রিপ্টটা সবাইকে পড়ার কথা বলেছিলাম, যে আমরা যে অভিনয় নিয়ে কথা বলছি এখন, আহ, অভিনয়ের এটা হলো একদম বেসিক জায়গা। এর বাইরে বর্তমানে সারা পৃথিবী জুড়ে যে অভিনয়গুলো হয়, সেই অভিনয়গুলো কিন্তু এই বেসিক জায়গার উপর ভর করেই তাকে আরো বেশি করে কি বলবো, সেটাকে আরো বেশি রঙিন হয়েছে, আরো বেশি মানুষের কাছে আরো ভ্যালু অ্যাড হয়েছে। কিছু কিছু দুর্বোধ্যও হয়েছে, যে সবটাই যে খুব সুবোধ্য হয়েছে, সবটাই যে বোঝা যাচ্ছে, সবটাই যে মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো যাচ্ছে, এই রকম নয়। যে আমাদের থিয়েটার তখন মানে থিয়েটারটা তখন শুধুমাত্র আমরা যে থিয়েটারটা করি, সেই থিয়েটারটা আমরা মঞ্চে উঠে অভিনয় করি, বা পথনাটক করলে কোনো একটা স্পেসে অভিনয় করি, আর দর্শকরা দূর থেকে সেটা দেখে। দেখে দর্শকরা আমাদের এই নাটকের গল্পের সঙ্গে কখনো একাত্ম হয়, কখনো হয় না। কিন্তু দর্শকরা সরাসরি নাটকের মধ্যে কখনো অংশগ্রহণ করেন না। মানে দর্শকরা দূর থেকেই এটাকে দেখে। এটা থিয়েটারের একদম আদি আদি বিষয়। মানে থিয়েটারকে লন্ডন তত্ত্ব হিসাবে যখন থিয়েটারকে অ্যারিস্টটল এই থিয়েটারে ব্যাখ্যা করেছিলেন বহু বছর আগে, গ্রিস দেশের দার্শনিক, উনি বলেছিলেন নন্দন তত্ত্ব হচ্ছে এমনই একটা তত্ত্ব যেটা মানুষ সৃষ্টি করে, মানুষ উপভোগ করে, কিন্তু মানুষ জানে যে এটা মিথ্যে, জানে যে এটাতে এটাতে আমাকে অংশগ্রহণ করতে নেই। মানে অংশগ্রহণ ইন দ্য সেন্স সরাসরি অংশগ্রহণ করতে নেই। মস্তিষ্কে যেটা প্রবেশ করে সেইটা দিয়ে তার মেন্টালিটি তৈরি হয়, মানসিকতা তৈরি হয়। সেই মানসিকতার আর একটা অন্য একটা মানে হয়। কিন্তু থিয়েটারের মধ্যে সরাসরি তারা দর্শকরা প্রবেশ করে না। এটা আমি এর আগেও মনে হয় তোদেরকে বলার চেষ্টা করেছি, যে দূর থেকে বসে আমরা দেখি। আমরা যদি দেখি যে একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে মঞ্চের মধ্যে, কোনো দর্শক উঠে এসে সেই মানুষটাকে আঘাত করতে যায় না বা মেয়েটাকে বাঁচাতে যায় না, কারণ দর্শক জানে যে এটা একটা গল্প, এটা একটা ঘটনা, এটা এই ঘটনাটাকে, এই ঘটনাটা এরম 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 বহু বাস্তব ঘটনার জায়গা আছে, যে জায়গাতে গিয়ে বাস্তবে যেটা তাকে টাচ করে, নাটকে গিয়ে সেটা তখন সেটা মেকানিক হয়ে যায়, সেটা তখন আর তাকে টাচ করে না। ফলে এই অভিনয়ের কি প্রয়োজন আছে, এরকম প্রশ্ন কিছু মানুষ তুলে তারা এমন নাটকের পরিকল্পনা করলেন, এমন প্রযোজনার পরিকল্পনা করলেন, এমন মেথোডোলজির পরিকল্পনা করলে, যাতে করে দর্শকও এর সঙ্গে কথা বলতে পারে, দর্শকও যেন নাটকের মধ্যে যুক্ত হয়ে যেতে পারে। সেটা পরবর্তীকালে আমরা সেই সমস্ত বিভিন্ন মানুষরা, যেমন পোল্যান্ডের গটস্কি, তারপর অগস্ত বোয়াল আছেন, তিনি আমাদের কোথায় ব্রাজিলের মানুষ, হ্যাঁ, এরকম প্রচুর প্রচুর মানুষ আছে, নিকোলাস আছে, মায়ার হোল্ড আছে, যারা থিয়েটারকে আমাদের দেশে বাদল সরকার তার একটা প্রবক্তা ছিলেন, যে থিয়েটারকে একটা অন্যরকম অন্য জায়গায় থিয়েটারকে নিয়ে যাওয়া। এটা যেমন পাশাপাশি সত্য, আবার থিয়েটার যদি সত্যি হয়ে মঞ্চের মধ্যে অভিনীত হয়, থিয়েটারের কাহিনীটা যদি, স্টোরি টেলটা যদি সত্যি হয়ে ওঠে, তাহলে মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। কিরকম প্রভাব না, একটা ঘটনা, এটা এক ভদ্রলোক, ভদ্রলোক না, ইয়াং ছেলে বলা যেতে পারে, এখন ওই আইটি সেক্টরে যারা কাজ টাজ করে, এরকম টাই স্যুট পরা ইয়াং, হ্যাঁ, দেখেই বোঝা যায় যে পে প্যাকেটটা ভালো, বা উম, ভালোই আছে, খারাপ নেই। আর ওই মেট্রো স্টেশনে একটি ভিখিরি মেয়ে তাদের কাছে অর্থ চায়। আর তারা দুজনে গল্প করছে, আর ওরা যেমন ভিখিরিরা এসে বলে যে, বাবু দাও না, বাবু খেতে দাও না, বাবু আমার কাছে কিছু নেই, আমায় 10টা টাকা দাও না। আর ওরা হাত দিয়ে যা 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 করে তাড়িয়ে দেয়, মেয়েটা যেতে চায় না। তখন ওরা সেই জায়গাটা পরিবর্তন করে, যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছো সেই জায়গা থেকে পরিবর্তন করে। তারপরে ট্রেন আসে, ট্রেনে উঠে গন্তব্যস্থানে চলে চলে যায়। তারই মধ্যে ওই ছেলেটির মধ্যে একটি ছেলে, আবার তার বন্ধুরা থিয়েটার করে,
তো সে একটা থিয়েটার দেখতে যায়। থিয়েটার দেখতে গিয়ে থিয়েটারেও ঠিক এইরকমই একটি ঘটনা ঘটে, যে ওই রকম ঠিক একদম একরকম নয়, যা ওর জীবনে ঘটেছে তা নয়, একটা অন্য রকম ঘটনা। একটা অপ্রেসড, একটা মানবতাহীনতা, একটা মেয়ের ওপর অসহায়তা, এবং তাকে সবাই দুচ্ছাই করে দিচ্ছে, তাকে কেউ সাহায্য করছে না। তখন এই 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 ছেলেটার মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে আমিও তো তাই করেছি। এরকম তো নয় যে আমি এর বাইরে, আমিও তো ওই ভিখিরিটির সঙ্গে ঠিক একই রকম ব্যবহার করেছিলাম আজকে মঞ্চে যেটা হচ্ছে। তার মানে সে একটা তার তার মানসিকতার মধ্যে একটা পুনর্মূল্যায়ন ঘটে। এইটা থিয়েটার, যার জন্য থিয়েটার খুব শক্তিশালী একটা মাধ্যম। থিয়েটার মানুষকে অনেক কিছু, তার বদ অভ্যাস, অনেক কিছু ভুল ধারণা, অনেক কিছু সংস্কার, এইসব থেকে থিয়েটার কি করে, থিয়েটার মানুষকে মুক্তি করে, মানুষকে উজ্জীবিত করে। এবং এই উজ্জীবন, এই করাটা তখনই সম্ভব হয় যখন মঞ্চে কেউ সত্য হয়ে ওঠে। তাহলে এই আজকালকার দিনে যে সমস্ত ডিরেক্টররা বা আধুনিক মানুষেরা যারা বলার চেষ্টা করছেন যে থিয়েটারের এই ক্ষমতা নেই, সে ক্ষমতাটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে। থিয়েটারের ক্ষমতা আছে, সে ক্ষমতা থিয়েটারে, এবং এটা 10,000 বছর ধরে ক্ষমতাটা পালন করে যাচ্ছে। আবার তোমরা শুনেছো কিনা জানি না, যে উৎপল দত্ত যখন নাটক করতেন, উৎপল দত্ত মঞ্চের মধ্যে নাটক করতেন। তো মঞ্চের মধ্যে যখন নাটক করতেন, তখন মঞ্চে তার সেই বড় বড় নাটক কল্লোল, তোমরা দেখোনি, আমার দেখার সৌভাগ্য হয়েছিল কল্লোল শেষের দিকে। উনি আবার যখন করেছিলেন তখন প্রথম দিকে দেখা, তখন আমি জন্মাইনি, প্রায় জন্মেছি কিন্তু আমার কোনো সেন্স ছিল না। তো উনি কল্লোলের মধ্যে একটা বিরাট বড় জাহাজকে মঞ্চের মধ্যে হাজির করে দিয়েছিলেন, এবং তার মধ্যেই বিভিন্ন রকম ঘটনা, এবং স্টোরিটাও ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের সময় ইংরেজের বশ্যতা শিকারী, ইংরেজের সঙ্গে লড়াই করবে না ইংরেজের সঙ্গে আপোষ করবে, এইটার উপরে কল্লোল একটা মারাত্মক টেক্সটের নাটক, মারাত্মক একটা বক্তব্য নিয়ে আসে। এবং কল্লোল একটা বিরাট বিপ্লব করেছিল সেই সময় দাঁড়িয়ে, বামপন্থী বিপ্লবের ক্ষেত্রে কল্লোলের একটা বড় ভূমিকা ছিল। কিন্তু মানুষ এই কল্লোল দেখার পর কল্লোলের ওই স্টোরি লাইনের থেকে জাহাজটা নির্মাণ নিয়েই বেশি আলোচনা করে। অত বড় জাহাজ একটা কি করে মঞ্চের মধ্যে নিয়ে এলেন উনি, বা এত সুন্দর মেকআপ কি করে হলো, এত ভালো আলো কি করে হলো, এত ভালো অভিনয় কি করে হলো। অর্থাৎ দেখো, এই মানে কন্ট্রাডিক্টরি সব ব্যাপারগুলোর মধ্যেও একটা কন্ট্রাডিকশন থাকে। যে এই 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 ওই যারা যে প্রবক্তারা বলছেন যে আমরা যে প্রসেনিয়াম থিয়েটার করি, সেই থিয়েটারে আমরা আলো দেখাই, আমরা গল্প, মেকি গল্প শোনাই, আমরা মিথ্যে অভিনয় দেখাই, আমরা মিথ্যে রূপসজ্জা তৈরি করি, আমরা অনেকটা ব্যয় করি, অনেকটা ভূষণ ব্যয় করি। কিন্তু এই থিয়েটার যাদের জন্য, যাদের থিয়েটার যাদের দেখা উচিত, তারা সেই থিয়েটারটা দেখেই না। দেখে কিছু শিক্ষিত মধ্যবিত্ত মানুষ, তারা থিয়েটার দেখে। কিন্তু আমি কৃষককে নিয়ে নাটক করব, সেই কৃষককে আমি সেই নাটক দেখাতে, বা মল্লার, আমি যাদের জন্য মল্লার নাটকটা করব, মল্লারের ওই ওই সিরাজুল, সিরাজুল আমার এই নাটক কখনো দেখবে না। কারণ দেখবে না এই কারণেই যে এরা উপভোগ করে, মানে আমার কথার মধ্যে দিয়ে এগুলো আমরা একটু মেনে নিয়ে চলবো, যে একসঙ্গে সবগুলোই চলে, একসঙ্গে মিথ্যে থাকে, একসঙ্গে সত্য থাকে। বাট অভিনেতা হিসেবে আমাদের কাজ হচ্ছে সত্যের সঙ্গে আপোষ না করা, সত্যে থাকা, এবং সত্য থাকার জন্যেই আমাদের এই স্ট্যানিস্লাভস্কির বিভিন্ন প্রসেস নিয়ে আমাদের এত আলোচনা, এত আলাপ, যেটা ভিত্তিভূমি। মানে তুমি সত্যের বাইরে যাও, যেমন আগস্ত ওয়াল একটা থিয়েটার করে, তার নাম থিয়েটার অপ্রেসড। অর্থাৎ থিয়েটার অপ্রেসড থিয়েটার মানে যারা অপ্রেসড মানুষ, যাদের যারা যারা আজকে ধর সুমিত আজকে একটা বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতে যায়, আর ওর বুকের মধ্যে আছে থিয়েটার, বুকের মধ্যে আছে ওর কীর্তন, ওর শিল্প সত্তা। কিন্তু ওই সময়টায় গিয়ে ও কানের মধ্যে মাইক্রোফোনটা ঢুকিয়ে কথা বলতে পারছে না। তাহলে ওই ওই সময়টা ওর মন একদিকে থাকছে, আর ওর পেটের জন্য ওর কাজ আর একদিকে থাকছে। ওকে যদি সত্যি করে তখন প্রশ্ন করা হয়, তখন ও বলবে যে সব আমাকে যদি একটু খেতে দাও, আমাকে ওই ওই পয়সাটা দাও, তাহলে আমি সারাদিন ধরে এই কাজটাই করে যাব, এই এই আমি থিয়েটারের কাজটাই করবো, আমি ওই কাজটা করবো না। এরকম আমরাও আমাদের জীবনের মধ্যে আমরা অপ্রেসড, আমরা বিভিন্নভাবে অপ্রেসড থাকি। কখনো রাজনৈতিক দলের দ্বারা থাকি, কোনো সরকারের কোনো নীতির দ্বারা থাকি,
কখনো বাড়ির মধ্যে ডোমেস্টিক হিংসা থাকে, তার মধ্যে থাকি, কখনো পাড়া ঘটিত কোনো ব্যাপার থাকে। এছাড়া তো গুন্ডা বদমাইশ, চোর চোরটাই সব আছেই, পুলিশ, হ্যাঁ, মিথ্যা মামলায় সব আছে। তো এই অপ্রেস মানুষদের কাছে থিয়েটার করা এবং অপ্রেসদের কাছে গিয়ে থিয়েটার করা, এইটা তানিস্লাভস্কির বেস পয়েন্টটা থেকে, কারণ বেসিক পয়েন্টটা কিন্তু তানিস্লাভস্কি। আচ্ছা, আমার এই কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগছে সৌমি? মানে আমি কোনো থিয়েটারের কথা এখনো পর্যন্ত বলিনি। আমি যা বলছি সেটার মধ্যে বেশ একটা গোলানো টোলানো ব্যাপার আছে। আমি এই কথাই বলতে চাইছি যে আমাদের ওই যে নতুন নাটকের যে দিশা, থিয়েটার ফর অপ্রেসড, তাতেও তানিস্লাভস্কির প্রসেস লাগে। কারণ তারা কিরকম থিয়েটার করে, তাদের থিয়েটারের মজাগুলো কিরকম, তাদের থিয়েটারের জায়গাটা, তাদের কোনো একটা স্পেস দরকার হয় থিয়েটার করার জন্য। কেউ মঞ্চে করে, কেউ রাস্তায় দাঁড়িয়ে করে, কেউ মাঠে করে। আমরা যেমন গ্যালারিতে নাটক করেছি, গ্যালারিতে আমাদের নাটক করেছি আমরা, সেরকম বিভিন্ন জায়গায় একটা স্পেস লাগে। থিয়েটার ফর অপ্রেসিভ, সেই স্পেসটাকে তারা একদম জনগণের মধ্যে গিয়ে হাজির হয়, জনগণের ভেতরে গিয়ে হাজির হয়, এবং এবং অনেকটা তারা রিস্ক নেয়, অনেকটা তারা সঙ্গে নেয়, যে যাতে মানুষের জনমত গঠন করতে পারে, জনমতের মধ্যে পৌঁছতে পারে। এরকম প্রচুর উদাহরণ আছে, তোমরা জানো কিনা জানি না। সফদার আজমি বলে এক মানুষ ছিলেন দিল্লির নয়া থিয়েটারের। তিনি এই গোটস্কি বা এই ধরনের নয়, গল্পের থিয়েটার করতেন, কিন্তু তিনি থিয়েটার করতেন ফ্যাক্টরির সামনে, মিল ফ্যাক্টরির সামনে, শ্রমিকদের মজুরি বৃদ্ধি। নাম শুনেছ? হুম, ওনার নাটক পড়েছো? তো উনি শ্রমিকদের সামনে গিয়ে শ্রমিকদের সংঘবদ্ধ হওয়ার কথা বলতেন। কেন সংঘবদ্ধ হবে, কেন মালিক কিভাবে শোষণ করে। কারণ মালিক শোষণ করে, এই কারণেই মালিক শোষণ করে যে মালিক একটা প্রোডাকশন যখন তৈরি করে তখন বাজার থেকে সে র মেটেরিয়ালস কিনে। এই যে সুমিত বিস্কুট কারখানায় গেছে, বিস্কুটের যে ময়দাটা, সেই ময়দাটা কিন্তু কোম্পানিকে কেউ কম দামে দেয় না, চিনিটা কেউ কম দামে দেয় না। যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো কিনতে হয়, সেগুলো সব পয়সা দিয়ে কিনতে হয়। কিনে তারপর সেটা দিয়ে মেকিং করতে হয়, বানাতে হয়, বানিয়ে সেটা মার্কেটে বিক্রি করে, আবার প্রফিট করে। তাহলে প্রফিটটা কোত্থেকে এলো? তাহলে এই যে প্রফিটটা এলো, এই প্রফিটটা হলো মালিকের। তো এই মালিক যদি 10 টাকায় জিনিস কিনে থাকে এবং সেই 10 টাকার জিনিসটা সে যদি শ্রমিককে 2 টাকা দেয় আর 10 টাকার র মেটেরিয়ালস হয়, তাহলে 12 টাকা হয়। তাহলে 12 টাকার জিনিসটা মালিক যদি 14 টাকায় বিক্রি করে, সে 2 টাকা পেতে পারে। বা মালিক যদি 13 টাকায় বিক্রি করে, 1 টাকা মালিক সেটা থেকে পেতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে মালিক সেটা বিক্রি করছে 24 টাকায়। মানে 12 টাকা র মেটেরিয়ালস এবং শ্রমিককে দিয়ে তার ডবল লাভ করছে, 12 টাকা লাভ করছে। এটা ভারতবর্ষ না, সারা পৃথিবী জুড়ে এই ট্র্যাডিশন চলছে। এবং একটা চক্রান্তের মধ্যে মানুষ আছে, যে সে অ্যাকচুয়ালি কার থেকে টাকাটা কামাচ্ছে শ্রমিকের শ্রম থেকে। কারণ শ্রমিককে যে পয়সাটা দিচ্ছে, সেই পয়সাটা যথেষ্ট পয়সা নয়। সেই পয়সাটা দিয়ে শ্রমিক সবটা করতে পারছে না। শ্রমিকেরও তো, যে শ্রমিক কাজ করবে তারও তো, সে তো মানুষ, তার বেঁচে থাকার জন্যে আর সমস্ত কিছু দরকার আছে। তার যেমন অবসরের দরকার আছে, তার ছেলে মেয়ে, তার এডুকেশন আছে, তার বিয়ে আছে, তার বাপ মা আছে, তার অসুখ আছে, তার স্কুল, সমস্ত কিছু আছে। শ্রমিক ওই পয়সা দিয়ে সবটা কিনতে পারছে না। কারণ এই কারণেই কিনতে পারছে না, কারণ শ্রমিককে তার মজুরি কম দেওয়া হচ্ছে। শ্রমিককে যদি মজুরি কম দেওয়া না হয়, তাহলে মালিকের লাভ হয় না। মালিক লাভ কাঠ পয়সায় করে, কারণ মালিক র মেটেরিয়ালস থেকে কোনো পয়সা ফেরত পায় না। পয়সা যা ফেরত পায় সেটা হলো শ্রমিকের শ্রম থেকে ফেরত পায়, শ্রমের মূল্য থেকে ফেরত পায়। এই যে তত্ত্ব, এই তত্ত্ব নিয়ে সফদার আজমি ফ্যাক্টরির সামনে মানুষকে, শ্রমিককে এক জায়গায় করতে। আবার শ্রমিকের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, তাদের অনেক ভুল বোঝাবুঝির জায়গা আছে। তাদের সংঘবদ্ধ করতে চাইলে তারা পলিটিক্যালি সংঘবদ্ধ হয়ে যায়। কোনো দল, কোন দল, সে তো অনেক বিষয় টিষয় থাকে। তাদের বিরুদ্ধেও আর একটা গোষ্ঠী তৈরি হয়, যে গোষ্ঠীটা মালিকের পক্ষে কাজ করে, শ্রমিককে দেখায় শ্রমিক দরদি, কিন্তু হয়ে যায় মালিকের পক্ষে লোক। এসব অনেক ব্যাপার ট্যাপার আছে। কিন্তু সফদার আজমি নাটকটাকে ওই আমোদের জন্যে বা নাটকটাকে বিনোদনের জন্য করলেন না। করতে গিয়ে কি হলো না, সফদার আজমি খুন হয়ে গেলেন। সফদার আজমিকে খুন করে দিল সেই দিন টাইম। কংগ্রেসের নির্দেশে সফদার আজমিকে কংগ্রেসের গুন্ডারা
পিটিয়ে মেরে ফেলে। তার মানে থিয়েটার, এই যে থিয়েটারের কথাটা বলা হচ্ছে, সেই থিয়েটারের অনেক রিস্ক আছে, অনেক অনেক তার মধ্যে অনেক রকম। থিয়েটার অপারেসের মধ্যে যেমন আছে, একটা উদাহরণ দিই তোমাদের, শুনতে ভালো লাগবে বা তোমরাও বুঝবে আর কি। দুটি ছেলে এবং একটি মেয়ে, তারা মেট্রো করে কোনো ডেস্টিনেশনে যাচ্ছে। তিনজনই নাট্যকর্মী, তিনজনই থিয়েটারের অপারেসের ট্রেনিং নেওয়া করবি। আর ট্রেনিং মানে অনেক রকমের ট্রেনিং তাদের নিতে হয়। এবং সেখানে স্তানিস্লাভস্কির অ্যাক্টিং ট্রেনিংটা হচ্ছে সর্ববৃহৎ ট্রেনিং। তো ওই তার মধ্যে একটা ছেলে ওই আর একটা মেয়েকে শুধুমাত্র ডিস্টার্ব করে যাচ্ছে, খালি ডিস্টার্ব। এটা মেয়েরা খুব ভালো বোঝে যে ট্রেনে বাসের মধ্যে কিভাবে তারা ডিস্টার্বড হয়, এবং সেই ডিস্টার্বটা ছেলেরা কিভাবে, ছেলেরা কেন বুড়োরা পর্যন্ত কিভাবে ডিস্টার্ব করে। এবং অনেক সময় মেয়েরা এই ডিস্টারবেন্সগুলোকে মেনে নেয়, আবার মেয়েরা অনেক সময় প্রতিবাদী হয়ে ওঠে, দুটোই হয়ে ওঠে। কিন্তু ডিস্টারবেন্সটা কিন্তু যুগের পর যুগ, দেশের পর দিন চলে আসছে। এরম নয় যে আমরা বলতে পারি যে আজকালকার দিনে ছেলে মেয়েরা রাস্তায় বেরোলে তারা কোনো ডিস্টারবেন্সের মধ্যে পড়ে না, ইজি অ্যাক্সেসের মধ্যে পড়ে না, তারা ইজি অ্যাক্সেসের মধ্যে পড়ে যায়। সহজেই যেন মেয়েটাকে আমি ভোগ করতে পারি, এই ধরনের একটা মানসিকতা, একটা পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করে। তো ওই ছেলেটি মেয়েটিকে খালি ডিস্টার্ব করে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত মেয়েটি বিভিন্ন রকমভাবে এড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু পুরো ব্যাপারটাই ভাই নাটক হচ্ছে, পুরোটা নাটক হচ্ছে। লাস্টে মেয়েটা উঠে দাঁড়িয়ে ছেলেটাকে বলে, একটা জুতো পেটা করবো, ভদ্রভাবে যেতে পারে না, বাড়িতে মা বোন নেই আপনার। এখন এই যেই ঘটনাটা বলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে এটা দেখো কতটা কতটা মানে এটার মধ্যে কতটা রিস্ক আছে। এবার মেট্রোর মধ্যে ভিড়ের মধ্যে লোকরা তো ওই ছেলেটাকে ধরে নিয়েছে, এই মারে তো সেই মারে, কারণ মেয়েটা অ্যাকিউজ করেছে। তখন যে থার্ড অ্যাক্টর, সেই থার্ড অ্যাক্টরের কাজ হচ্ছে এই অ্যাক্টরকে বাঁচানো, ওই মোড় থেকে বাঁচানো। কারণ এই ছেলেটা মার খাওয়াটা এদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে জনমত গঠন করা। এবং তার মধ্যেই ওই মেট্রোর মধ্যেই কিছু কিছু লোক বললো যে এটা খুব অন্যায়, আজকালকার দিনে ছেলেরা এইসব একদম এত সাহস হয়ে যাচ্ছে কোত্থেকে না, তারা বিভিন্ন রকম কথা। এবার তার মধ্যে আর একটা গোষ্ঠী তৈরি হয়ে যায়, তারা বলা বলি করে যে মেয়েগুলো গন্ডগোল আছে, তাদের পোশাক আশাকের গন্ডগোল আছে। ওই মেয়েদের দেখছো, যেমন দেখছো মেয়েটাকে অত নয়, এরাও খুব বদমাইশ হয়, অমুক করে তমুক করে, জানো এক একটা মেয়ের 3-4জন করে বয়ফ্রেন্ড থাকে। এই আলোচনা 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 আরম্ভ হচ্ছে। আর এই আলোচনা তারাই করছে যারা যারা হয়তো নিজেরাই ভিক্টিমাইজ নয়, যারা নিজেরাই ওই মেয়েদের উত্ত্যক্ত করার কাজ করে। কিন্তু তার ভেতরে একটা কোনো জায়গায় গিয়ে কোনো একটা বোধ গিয়ে পৌঁছবার চেষ্টা করছে যে আমি যে কাজটা করছি সে কাজটা ঠিক কাজ করি না, আমি ইন্দ্রিয় তাড়িত হয়ে যে কাজটা করছি সে কাজটা আমার কাজ নয়, আমার কাজ, ওই কাজটা আমার করা উচিত নয়, আমাদের এমন কথা বলা, এমন কোনো কাজ করা উচিত নয়। তাহলে এই যে কমিউনিকেশন হচ্ছে এখানে কিন্তু মাস থিয়েটারের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু রিস্ক থাকছে। এবার একটা সময় গিয়ে হাত জোর করে তারা বলছে দেখুন আমরা এটা থিয়েটারই করছি, আমরা তিনজনই একটা দলের লোক, ও আমার কিছুই করেনি, বাট আমরা একটা জনমত তৈরি করার চেষ্টা করছি যে সত্যি এই ট্রেনে বাসে মেয়েরা বড্ড বেশি সুরক্ষিত নয়, অরক্ষিত তারা। এবং তার বিরুদ্ধে জনমত তৈরি হওয়া উচিত। যদি কোথাও দেখেন যে কখনো কোনো মেয়ে এইভাবে অ্যাবিউজড হচ্ছে, তাহলে সেখানে আপনারা প্রতিবাদ করবেন। দ্যাট ইজ দ্য থিয়েটার অফ প্রেস। এইরকম অসংখ্য হাজার হাজার উদাহরণ আছে থিয়েটার অফ প্রেস। কিন্তু দেখো, আমার এত কথা বলার উদ্দেশ্য হলো এটাই, ওখানেও আগে সত্যি হতে হচ্ছে। বলে সত্যি না হয়, মানে উত্ত্যক্ত করা আর মেয়েটার অ্যাকশন যদি সত্যি না হয়, তাহলে কিন্তু জনগণ ধরে ফেলবে, জনতা ব্যাপারটাকে বলবো সালা এখানে চ্যাংড়ামো হচ্ছে। তাহলে সেখানেতেও আমরা যে ট্রেনিংটা নিচ্ছি, কারণ আমি কেন বলেন আপনি স্যার এই কথাগুলো কেন বলছেন? এই কথাগুলো বলছি এই কারণে যে তোমরা যখন কোথাও গিয়ে গল্প করবে যে আমাদের ক্লাবে এরকম ট্রেনিং দেওয়া হয় এবং সেখানে স্ট্যানিস্লাভস্কির প্রসেস শেখানো হয়, তখন দেখবে অনেকে বলবে স্ট্যানিস্লাভস্কির প্রসেস তো অনেক পুরনো বয়স, ও প্রসেস আর নাটক হয় নাকি, ওসব কবে বন্ধ হয়ে গেছে। না, স্ট্যানিস্লাভস্কির প্রসেসে নাটক বন্ধ হয়নি, স্ট্যানিস্লাভস্কির প্রসেসই হচ্ছে মূল প্রসেস। এবার আমি টেক্সটের কথায় আসি, যে টেক্সটটা যেটা তোমাদের কাছে পাঠিয়েছিলাম, সেই সেই টেক্সটের মধ্যে, সেই টেক্সটটা পড়েছো
নিশ্চয়ই পড়েছো, আমি দলে নিচ্ছি পড়েছো, এটা ভাবেই পড়ে নিয়ে বলছি যে এর মধ্যে ডিফারেন্ট সাবটেক্সট তৈরি করা যায়। ডিফারেন্ট সাবটেক্সট, ওখানে দেখবে সুদর্শন আর রাজা দুজনকার কথোপকথন দেওয়া আছে। এখন সুদর্শন আর কথাবার্তার পেছনে একটা, সৌমি লেফট করে বেরিয়ে গেল কি ব্যাপার? সৌমি, ওর ইন্টারনেট নেটে গন্ডগোল করে মনে হয়। সৌমি গান। তো আমরা আমরা এই যে সাবটেক্সটের কথাগুলো বারবার আমার কথার মধ্যে আসছে, লাইন্স বিটুইন অ্যান্ড সাবটেক্সট, এই দুটো আসছে। এই দুটোর মধ্যে দিয়ে চরিত্রের আসল রূপটা খুঁজে পাওয়া যায়। কেন এই কথাটা চরিত্র বলছে? সৌমি, ফিরেছিস? হ্যালো সৌমি। আমরাও আমরাও চুপ করেছিলাম, নতুন কিছু বলিনি। আমরা 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 বললাম। হুম হুম। হ্যাঁ, আমি ওটাই বলছি। রাজা সুদর্শনার কথাবার্তার মধ্যে সুদর্শনার চরিত্রে যদি অভিনয় করতে হয়, তোমায় সত্য হতে হয়, তাহলে তোমাকে সুদর্শনার সাবটেক্সট তৈরি করতে হবে। সংলাপের মধ্যে সংলাপের সাবটেক্সট এবং লাইন্স বিটুইন, এটা আমি তোমাদের আগেও বলেছি। ইমাজিনেশনের ক্ষেত্রে আমি তোমায় বলেছিলাম যে সাবটেক্সট হচ্ছে থিয়েটারের অভিনেতাদের একটা চরম আহ, কাজের মধ্যে পড়ে, যে কাজের মধ্যে দিয়ে সাবটেক্সটটা চরিত্রটা প্রকাশ পায়। তো রাজা ওকে বলছে, যে রাজা সুদর্শনাকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে দেখবে কেন, কিভাবে দেখতে চাও? এই কিভাবে দেখতে চাওটা সুদর্শনা বলছে, সেটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথই বলছে, সুদর্শনার মুখ দিয়ে বলাচ্ছে। তার মধ্যে দিয়ে সুদর্শনার চরিত্রটা বেরিয়ে আসছে, যে সুদর্শনা কি বলতে চায়। তাহলে কেন সুদর্শনা এই কথাগুলো বলতে চায়? সুদর্শনা কি দেখতে চায়, রাজাকে কিভাবে দেখতে চায়? টেক্সটটা পড়েছিস তো সবাই? সৌমি, পড়েছিস? হ্যালো সৌমি, আবার কেটে গেছে নাকি? সৌমি, ও কেটে গেছে। আচ্ছা, পড়েছিস তো? পড়ে তো, হ্যাঁ পড়ে তোর সুদর্শনাকে যদি অভিনয় করতে হয়। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তোর নেটে প্রবলেম হচ্ছে। তুই পড়েছিস, এটা শুনতে পেয়েছি। তা সেক্ষেত্রে এই এই হ্যাঁ, শুনতে পেয়েছি, তুই পড়েছিস, শুনতে পেয়েছি। কিন্তু এবার ওই চরিত্রটা রূপায়ণ করতে গেলে, চরিত্রটাকে যখন আমি চরিত্রটা মঞ্চে নিয়ে আসবো, তখন চরিত্রটা কিভাবে কথা বলবে, চরিত্রের কণ্ঠস্বর কি হবে, চরিত্রের আবেগ কি হবে, সেটা ডিপেন্ড করছে চরিত্রের সাবটেক্সটের উপরে। তোমরা ওইটাকে ওই সাবটেক্সট, মানে ডেফিনিট সাবটেক্সট দিয়ে এটাকে প্র্যাকটিস করতে হবে। ডেফিনিট সাবটেক্সট, যে সাবটেক্সটটা তোমার কাছে ডেফিনিট, যে কেন রাজা সুদর্শনাকে দেখা দিতে চাইছে না, আর সুদর্শনা রাজাকে কিভাবে পেতে চাইছে। সৌমিকেই আমি প্রশ্ন করব, সৌমি যদি আমায় বলে, কারণ আগের দিন ফাল্গুনির সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছিল। সৌমি আমাকে যদি বলে যে সুদর্শনা রাজাকে কিভাবে পেতে চাইছে। হ্যাঁ, কিভাবে পেতে চাইছে।
তোর ইন্টারনেটে গন্ডগোল হচ্ছে মনে হয়। সুমিত বল। সুদর্শনের আচ্ছা, বল বল বল। সুদর্শনের রাজাকে তার সমস্ত শারীরিক এবং মানসিক দুই ভাবেই পেতে চাইছে। মানে শুধু যে মানসিক পাওয়া তা নয়, এবং তার শরীরটা শারীরিক ভাবেও পেতে চাইছে। তার কারণ সুদর্শনের রাজার এখানে প্রতিটি তার শরীরের গন্ধ, এই যে তার উত্তরীয় সে যখন আসে তার উত্তরীয় দিয়েও যে একটা গন্ধ বেরোয়, তার সমস্ত তার শারীরিক, এক কথায় বলতে গেলে তাকে শারীরিক এবং মানসিক দুই ভাবেই পেতে চাইছে সুদর্শন ভেরি গুড, রাজাকে। ভেরি গুড। এই যে সুদর্শনা মানসিক এবং শারীরিকভাবে পেতে চাইছে, সেই সুদর্শনাটা কিরকম সুদর্শনা? কিরকম সুদর্শনা মানে বুঝলাম না স্যার, একবার একটু বলুন। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা করে গঠন আছে, একটা করে গড়ন আছে, একটা করে মানসিকতা আছে, একটা করে চাওয়া আছে। সেই সেই চাওয়ার জায়গা থেকে সুদর্শনা সুদর্শনাকে কিভাবে কিভাবে পোর্ট্রেট করবি? সুদর্শনা এখানে একদম সাধারণ মেয়ে, শুধু রানী, সে রানী কিন্তু এখানে সে সাধারণ মেয়ে হিসেবে পেতে চাইছে। রাজা, এখানে রাজা যে আমরা জানি যে রানী হলে কোনো একটা রাজতন্ত্রের রানী হলে অনেক সময় তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় প্রজাদের জন্য, প্রজাদের কথা মাথায় রাখতে হয়, অনেক কিছু নিয়ম বিধি মেনে চলতে হয়। কিন্তু এখানে সুদর্শনা একদম সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ যেভাবে তার স্বামীকে পেতে চায় বা যেভাবে তার প্রেমিক বা প্রেমিককে পেতে চায়, তার বন্ধু হিসাবে, তার খেলার সাথী হিসাবে, তার স্বামী হিসেবে সমস্ত ভাবে তাকে পেতে চাইছে। এখানে একদম সাধারণ মেয়ে হিসাবেই পেতে চাইছে। শুধু রানী হিসাবে তো পেতে চাইছে, কিন্তু একদম সাধারণ মেয়ে হিসেবে তার মানসিকতার মধ্যে একটা সাধারণ মেয়ের মানসিকতাও কাজ করছে আর কি। ভেরি গুড। একদম সাদা। তাই মনে হয়। না 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 না, ঠিক তোর, আমি তোর মনে হওয়াটাই তো জিজ্ঞেস করছি। সুমিত, কি কিছু বলতে পারিস? সাধারণ মেয়েরাও এরকম কথা বলে না। সাধারণ মেয়েরা স্বামীকে পেতে চাইলে সত্যি সাধারণ ভাবে কাজ থেকে ফিরবে, খাওয়াচ্ছে খাওয়াচ্ছে, আবার কাজে চলে যাচ্ছে। এইভাবে যে পাওয়া, সাধারণত মেয়েরা এইভাবে স্বামীকে পেতেও চায় না। রাজাও হয়তো সুদর্শনাকে পেতে অনেক বেশি সময় লাগে। রাজা তার জন্য বারবার করে বলতে চাইছে, দেখতে চাইছে, মাঝে মাঝে ভেতরে আসতে ওর ভেতরে, সুদর্শনের ভেতরে রাজাকে সুদর্শনা চিনতে পেরেছে। কিন্তু সুদর্শনা আলাদাভাবে পেতে চাইছে, আর সুদর্শনার ভেতরে অন্য রাজা রয়েছে। সুদর্শনা ভীষণ বুদ্ধিমতী এবং স্কুলের শিক্ষিকা কিভাবে জানি না, তবে ওনার খুব গভীর না, কবি বলতে কি বলতো, কবি বলতে যেহেতু এটা নাটক, তো নাটকের মধ্যে যখন আর একজন কোনো একটা ক্যারেক্টারে ব্যাখ্যা করে, তখন সে যদি স্বভাব কবি হয়, তাহলে তার সংলাপের মধ্যে কবিতাই চলে আসে। আর রবীন্দ্রনাথ করেছেন, তো রবীন্দ্রনাথ কিন্তু ওই কবিতাটা, এই বর্ষার দিনে জল ভরা মেঘ, এই জল ভরা বর্ষাকালে জল ভরা মেঘ, এটা আমরা সাধারণত আমাদের কথাতে আমরা বলি তুলি না। আমরা বর্ষাকালে খুব মেঘ, খুব বৃষ্টি হচ্ছে, চারদিকে জল পড়ছে, হ্যাঁ, প্যাচে প্যাচে কাদা বাবা, বা বর্ষাটা আমার খুব ভালো লাগছে, কি রিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে দেখছি, এমনভাবে বলি যেটা আমিও বলতে পারি, যার মধ্যে কবিত্ব থাকে না, আমার অনুভূতিটা থাকে। কিন্তু রবীন্দ্রনাথ যখন বলবে, তখন রবীন্দ্রনাথের ভাষার মধ্যে তো তার স্বাক্ষর থাকবে, তার একটা পরিচয় পরিচয় থাকবে। সুদর্শনা সম্পর্কে তোদের দুজনকার কথা শুনলাম, এবার ফাল্গুনির কথা শুনি।
ফাল্গুনি। তুই কি রাস্তায় আছিস? প্যাক 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 আওয়াজ হচ্ছে। কিসে আছিস? সাইকেলে কথা বলে, বাহ বাহ বাহ। বিজ্ঞান কোথায়, বিজ্ঞান কোথায় চলে গেছে বজ কারবার। ভেরি গুড। সাইকেলে বাড়ি গিয়ে সাবধানে বাড়ি যা। আগে শুনে যা, আর কথা বলতে হবে না এখন, কারণ সাইকেল চালাচ্ছিস। বাড়ি বাড়ি গিয়ে কথা বল। দেখ, তোদের তিনজনকার কথাই আমি শুনলাম। এবার সৌমির কথা অনুযায়ী সুদর্শনা খুব সাধারণ একজন মহিলা। সাধারণ মহিলা যেভাবে তার পার্টনারকে চায়, সেইভাবেই সে চাইছে। সুমিতের মত হচ্ছে সাধারণ মহিলারা এত কবিত্ব করে চাইবে কেন, এত এত বেশি করে চাইবে কেন। আর কবিত্ব করার পেছনে তো আগেই বললাম, যেহেতু রবীন্দ্রনাথ তাই কবিতা, তাই ওখানে ওই ভাষার ওই ওই প্রয়োগগুলো আছে, ওই উপমাগুলো আছে, ওই বিশেষণগুলো আছে। আর ফাল্গুনি বলল যে ইয়ে একটু বেশি চাইছে, তোমার সুদর্শনার চাহিদাটা একটু একটু বেশি চায়, চাওয়াটা একটু বেশি চাওয়া হচ্ছে। সুদর্শনা রাজা জানতে চাইছে তুমি কিভাবে পেতে চাও, সুদর্শনা তাকে একটু বেশি করে চাইছে। এইটা তিনটে মত আমার সামনে চলে এলো। তাহলে তিনজনকার সাবটেক্সট তিন রকম হলো। এবং তিনজন যখন এটাকে প্রকাশ করবে, যদি কেউ এটাকে মনে করে সৌমির কথা অনুযায়ী খুব স্বাভাবিকভাবে একজন সাধারণ নারী যেভাবে চায়, সেই সাধারণ নারী যেভাবে চায় সেভাবেই সে কথা বলবে। তার কথা, তার হাঁটা, তার চলন, তার বলন সবকিছু হবে একজন সাধারণ নারী। যদিও সে যেহেতু রানী, হয়তো দেখা গেল তার পোশাক আশাকের মধ্যে সাধারণ পোশাক আশাক নয়, পোশাক আশাকের মধ্যে রানী সুলভ কোনো পোশাক আছে, বা আর্টিস্টিক রানী। অনেক সময় আমরা তো রানীর পোশাকেও থিয়েটারের ক্ষেত্রে একটা আর্টিস্টিক বিষয়টা আনি, সেই বিষয় দিয়ে আনতে পারি যে ও রানী, ও হচ্ছে সুদর্শনা হচ্ছে রাজার স্ত্রী। এখন রাজার যারা স্ত্রী হন, এই 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 এক পাতার উপরে আমাদের কিন্তু সব, মানে পুরো নাটকটা পড়লে আবার অন্যরকম মত হবে। পুরো নাটকটা আমি না পড়ে আমি শুধু ছোট একটুখানি নাটকের জায়গা থেকে বলার চেষ্টা করছি। সৌমি কি বেরিয়ে গেছিলি, আবার এলি? সৌমি খুব, সৌমি লুকোচুরি খেলছে। জাগে জাগে যতটা পারি শোন। তাহলে তার চলা, তার বলা, তার সবকিছু সৌমির কথা অনুযায়ী খুব সাধারণ চাহিদা। কিন্তু এটা কি সাধারণ চাহিদা? আমরা কি ওইভাবে আমার স্বামীকে চাই, বা কোনো স্বামী, বলো। আমি একটা কথা বলি, আমি সাধারণ বলতে একদম দিন আনে দিন খায় সেই সাধারণ মহিলার কথা আমি বলিনি কিন্তু, হ্যাঁ। আমি আমি বলছি যে এরকম একটা মহিলা যে তার স্বামীকে মানে তার বন্ধু হিসাবেও চায়, ঠিক আছে, তার স্বামী হিসাবেও চায়, তার প্রেমিক হিসাবেও চায়, ঠিক আছে, তার খেলার সাথী হিসাবেও চায়। এমনকি সে এই যে বর্ষা দিনে যে বৃষ্টি ভেজা একটা রোমান্টিক একটা রোমান্টিক মেয়ে, যে মানে বিভিন্ন দিক থেকে মানে সে তার মানে এই রাজাকে চায়, মানে প্রতিটা গুণ তার এই রাজার মধ্যে সে ফুটিয়ে তুলতে চায়। মানে এখানে সাধারণ মেয়ে বলতে আমি এটাই বুঝিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাই আমি ধরলাম। দিন খাই এরকম না সাধারণ না না না, আমিও দিন আনি দিন খাই বলছি না।
আমিও দিনানি, একটা রানীকে দিনানি দিনখাই বলবো কেন? রানী তো দিনানি দিনখাই নয়, রানীর তো অনেক তার সম্পদ আছে, রানীর অনেক অবসরের জায়গা আছে, রানীর অনেক দাসী আছে। উনি বলছেন যে রাজা শুধু সুরঙ্গমাকেই দেখা দেয়, সুদর্শনাকেই দেখা দেয় না, সুদর্শনা ছাড়া রাজাকে সবাই দেখতে পায়। রাজা শুধু অন্ধকারে থাকে সুদর্শনার কাছে। তো এই যে রাজা শুধু অন্ধকারে থাকলো সুদর্শনার কাছে, তার কি কোনো কারণ নেই? তার আমি যখন টেক্সটের মধ্যে ঢুকবো, সাবটেক্সট তৈরি করব, তখন কি সেই কারণটা আমি বিশ্লেষণ করব না যে রাজা কেন সুদর্শনাকে দেখা দিতে চাইছে না? কারণ কারণ ওই অর্থে আমাকে গল্পটা বা সুদর্শনার চরিত্রটাকে সাজাতে হবে, চরিত্রটাকে তৈরি করতে হবে। যে সুদর্শনাকে যে আমি পুরো গল্পে যেতে চাইছি না। আমি পুরো গল্প পড়লে, পুরো গল্প যেই পড়বি, তখন পুরো ব্যাপারটাই আলাদা হয়ে যাবে। কারণ নাটকের একটা সুবিধে অসুবিধে দুটোই। নাটকের অভিনেত্রীরা পুরো গল্পটা জেনে যায়। পুরো গল্পটা জেনে যাওয়ার ফলে কি হয়, এই সময় সুদর্শনার অভিনয়টা পুরো নাটকটা জেনে যাওয়ার পর শেষ দৃশ্যে সুদর্শনার যে পরিণতি, সেই পরিণতিটা এই দৃশ্যেও চলে আসবে। এইটা থেকে মুক্তি পেতে হয়। এটা থেকে মুক্তি পেতে আমরা জীবনের পরবর্তী সময়টা, মানে আজকে আমি যে তোদের সঙ্গে কথা বলছি, এখন বাজে 9:45, 9টার সময় কি ঘটবে আমিও জানি না, সারা পৃথিবী জুড়ে কি ঘটবে আমিও জানি না। কিন্তু থিয়েটার হলে আমি জানতাম, যেহেতু থিয়েটার সেহেতু আমি জানতাম যে গল্পটা 9টায় গিয়ে গল্পটা কোথায় দাঁড়াবে, বা 10টার সময় যখন নাটকটা শেষ হবে তখন কি গল্পে দাঁড়াবে। সেই কারণেই আমি পুরো নাটকের স্ক্রিপ্ট সাবটেক্সট তৈরির জন্য পাঠাচ্ছি না। এখনকার যে সাবটেক্সট তৈরি হবে, এই সাবটেক্সটের মধ্যে অনেক কিন্তু থাকবে, অনেক জিজ্ঞাসার চিহ্ন থাকবে। কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না, সিদ্ধান্তের প্রতি আমরা দৌড়তে পারবো, অল্টারনেটিভ সিদ্ধান্তের প্রতি আমরা দৌড়তে পারবো। যে অল্টারনেটিভ সিদ্ধান্ত কি সিদ্ধান্ত হতে পারে? রাজা কেন সুদর্শনাকে দেখা দেয় না? সুদর্শনাকে রাজা দেখা দেয় না, রাজা কি খুব বদমাইশ? রাজা কি এমন কিছু কাজকর্ম করে যে কাজে সে লজ্জায় সুদর্শনাকে দেখা দেয় না? রাজা কি খুব কুৎসিত যে সুদর্শনা রাজাকে দেখার পর রাজাকে আর ভালোবাসবে না? বা রাজার কি এমন কিছু ঐশ্বরিক গুণ আছে যে ঐশ্বরিক গুণ সুদর্শনাকে অবিশ্বাসী করে তুলবে? সুদর্শনার কাজ, পৃথিবীতে মানুষ যখন জন্মায়, মানুষ যখন আসে, এটা আমার কথা নয়, এটা রবীন্দ্রনাথের কথা, তখন প্রত্যেকের জন্য নির্দিষ্ট কিছু কাজ ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায় মানে এরম কোনো বাধ্যবাধকতা নয়। আমি কোনো ওই বল বল কি হলো, বলছিস না কেন? কথা বলবো বলে আবার চুপ হয়ে গেলি। বল বল। রাজাকে যে কুৎসিত দেখতে এমন কিন্তু নয়, রাজাকে ভালোই দেখতে, কিন্তু রাজা চায় না যে তাকে একটা বিশেষ রূপে সুদর্শনা, মানে তার যে রূপ সেই রূপটাতেই সুদর্শনা দেখুক। সুদর্শনা যে এত বিভিন্ন ভাবে রাজাকে কল্পনা করছে, রাজার এই ভালো লাগা বা রাজার এই ভালো লাগার অনুভূতি গুলো তৈরি হচ্ছে, তাই রাজা এটা চায় মন থেকে যে তার এই অনুভূতি গুলো, মানে তার এই বিশেষ ভাবে দেখার ইয়েগুলো রাজা এই লোভটা সামলাতে পারে না, তার জন্য রাজা সুদর্শনার সামনে আসতে চায় না, আমার এটা মনে হয়েছে।
তোর কথা তো তোরই মনে হবে, আমার এটা মনে হয়েছে এটা বলার দরকার নেই। সৌমি মানে সৌমিরই এটা মনে হয়েছে। ঠিক 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 ঠিক, এটা তোর সাবটেক্সটের জায়গা থেকে হতে পারে। এবার আমরা একদম বাস্তবের জায়গায় চলে আসি। আমি যখন থিয়েটার, আর একটা কথা আমাদের এই সাবটেক্সটের সময় মনে রাখতে হবে, সাবটেক্সট তৈরি করার সময়, ইমাজিন করার সময় মনে রাখতে হবে যে থিয়েটার হচ্ছে নাও অ্যান্ড হিয়ার। থিয়েটার হচ্ছে এখন এবং এখানে। থিয়েটারটা হতে পারে না আগামী দিনে থিয়েটারটা কি হবে, আগামী দিন কি হবে, অমুক দিন হবে না। থিয়েটার এখানে এখন। সেই কারণে থিয়েটার ভীষণ কন্টেম্পোরারি, থিয়েটার ভীষণ প্রাসঙ্গিক সেই সময় দাঁড়িয়ে। 2021 সালের আজকের দিনে দাঁড়িয়ে এই রাজার আর সুদর্শনার কথাবার্তা তার সাবটেক্সটের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। তবে এটার মধ্যে কোনো একটা নতুন ইমেজ তৈরি হবে না, যে ইমেজটা আবেগ দিয়ে তৈরি হলো, বা কেউ বললো এটা এটা আমার ইচ্ছে, এটা বা এটা আমি বুঝেছি, এটা নয়। আজকের দিনে দাঁড়িয়ে যখন এই জটিল মানসিকতার জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ অপর একটি মানুষকে কিভাবে পেতে চায়, যদি সে জীবন সঙ্গিনী হয়, যদি সে বন্ধু হয়, যদি সে তার সহ অভিনেতা অভিনেত্রী হয়, যদি সে অফিস কলিগ হয়, তাহলে প্রত্যেকে চায় যে আমার সঙ্গে যে আছে, আমার আমার সেই ওই বন্ধু বা আমার স্বামী বা স্ত্রী বা অফিস কলিগ, সে যেন এরকম হয়, সে যেন এই 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 গুণ বিশিষ্ট হয়। আর ওই লোকটাও চেষ্টা করে যে তার কি কি গুণ আছে সেই গুণগুলোকে ব্যাখ্যা করতে, প্রকাশ করতে। আমার গুণ, আমার দোষগুলোকে আমি প্রকাশ করতে চাই না। কিন্তু কিন্তু মানুষ মানে হচ্ছে সে রক্ত মাংসের মানুষ, সে ঈশ্বর নয়। দোষ এবং গুণ দুটোই তার মধ্যে থাকবে। আমরা শুধু গুণের প্রতি আসক্ত হই, দোষ সহ্য করতে পারি না, দোষ দেখলে তাকে রিজেক্ট করি। কিন্তু রক্ত মাংসের মানুষের মধ্যে দোষ থাকবে, যদি দোষের পরিমাণ গুণের থেকে বেশি হয়ে যায়, হয়তো তাকে আমায় পরিত্যাগই করতে হবে। কিন্তু আমি গ্রহণ করব মানে সে ঈশ্বরের মতো, আমি যা যা চাই সেও তাই তাই করে, এই চাহিদাটা মানুষকে বড় বেশি পজিটিভ করে তোলে। পজিটিভ অর্থাৎ সম্পত্তি করে তোলে, আমার সম্পত্তি, রাজা সুদর্শনার সম্পত্তি। রাজাকে সুদর্শনা ওইভাবে দেখতে চায়, কারণ সুদর্শনা বেড়ে উঠেছে ওইভাবে দেখে, ওইভাবে দেখবো বলে। আমরা আমাদের ব্যক্তি জীবনেও, আমি আমার স্ত্রীর থেকে কিছু ডিম্যান্ড করি, স্ত্রী আমার থেকে কিছু ডিম্যান্ড করে। দুটো ডিম্যান্ড কিন্তু সবসময় মেলে না। মাঝখানে দাঁড়িয়ে একটা দ্বীপ তৈরি হয়, একটা খোলা আকাশ তৈরি হয়, যেখানে সমঝোতা হয়, যেখানে অ্যাডজাস্টমেন্ট হয়। সুদর্শনা একবারও রাজার কুৎসিত রূপ চাইছে না। সুদর্শনা সবসময় রাজাকে পেতে চাইছে তার মনের মতো করে। আর রাজা বলছে যে আমি অন্ধকারে থাকি, কারণ তোমার সঙ্গে যদি না মেলে, তোমার সঙ্গে তোমার চাহিদার সঙ্গে যদি না মেলে, কারণ তুমি তো তৈরি হয়েছো, তোমার তো ম্যানুফ্যাকচারিং গন্ডগোল আছে, তুমি তো তৈরি হয়েছো এমন একটা পরিবেশের মধ্যে যেখানে মানুষ মানে রাজা,
যেখানে মানুষ মানে ফিকিরি নয়, যেখানে মানুষ মানে আপামর মানুষ জনগণ নয়, যেখানে মানুষ মানে একটা চাকোলা লোক নয়, যেখানে মানুষ মানে সারাদিন পরিশ্রম করে, সারাদিন তাকে ঘাম ঝরাতে হয়, দৈহিক পরিশ্রম করতে হয়, মানসিক পরিশ্রম করতে হয়, তারপরেও সে বিনোদনের সঙ্গে যুক্ত হয়, তাকে গ্রহণ করা। না, আমাকে তুমি সময় দিচ্ছ না, আমাকে দিতে হবে সময়, আমি চাইছি। রাজা সুদর্শনাকে বলছে যে তুমি কি আমাকে আলোয়, যেমন সবাই দেখে আলোয়, তো আলোর মধ্যে যখন সবটাই তো আলোকিত, আলাদা করে কি দেখবে? আমি তো আলোর মধ্যে থাকি, আমাকে তো সবাই দেখতে পায়। তুমি আমাকে বিশেষভাবে চাইছো বলে তুমি দেখতে পাচ্ছ না, অর্থাৎ তোমার মনের অন্ধকার তোমার দৃষ্টিকে অবরুদ্ধ করে রাখছে। তোমার মনের মধ্যে যে চাহিদা আসে তার মধ্যে প্রজার কোনো স্থান নেই, তার মধ্যে মানুষ হিসাবে তোমার কোনো দায়িত্ব নেই, তার মধ্যে শিশুর শিক্ষা নেই, অসুস্থের স্বাস্থ্য নেই। তোমার সবকিছু চাহিদাগুলো হচ্ছে সবই সুন্দরের চাহিদা। সুন্দরের ব্যাখ্যা কি? সুন্দরের ব্যাখ্যা কি শুধু গোলাপ ফুলটা? না, গোলাপ ফুলের নিচে একটা কাঁটা থাকে, ওটা নিয়েই সুন্দর। এখন যদি বলে গোলাপ তুমি কাঁটাটা বর্জন করো, তোমার এত সুন্দর রূপ, বা তোমার গন্ধটাকে আরেকটু বাড়াও, আমি অনেক দূর থেকে তোমার গন্ধ পাই না, তোমার গন্ধ পেতে গেলে আমায় কাছে যেতে হয়, প্লিজ গোলাপ তুমি গন্ধটাকে আরো বাড়িয়ে দাও। তখন তো গোলাপ গোলাপ থাকবে না, তো রজনীগন্ধার মতো হয়ে যাবে, অনেক দূর থেকে যার গন্ধ পাওয়া যায়, বা হাসনুহানার মতো হয়ে যাবে। অর্থাৎ একটা মানুষকে আমি যখন গ্রহণ করব, তখন তাকে রক্ত মাংস হিসাবে গ্রহণ করব, এবং এই গ্রহণ করতে গেলে অনেকগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে দৌড়তে হবে। এটা চাপিয়ে দিয়ে যাবে না। এটা যদি কারো চাপিয়ে দেওয়া হয় যে তুমি ভাই কাল থেকে এইভাবে দেখো, এইভাবে দেখো, না, সে বোধ দিয়ে যখন বুঝবে যে সারা পৃথিবী, তখন পৃথিবীর মানুষ তখন তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরিত হবে, সার্বজনীন ভ্রাতৃত্ববোধ জাগরিত হবে। সেখানে সবাই আপনজন, সেখানে সবাই আপামর মানুষ, আপনজন, বিশেষ রূপে নয়, সমস্ত কিছুর মধ্যে। সৈনিক হিসাবে তুমি আমাকে দেখতে চাইছো না, বহিঃশত্রু থেকে আমার দেশকে বাঁচানোর দায়িত্ব আমার, প্রজার মঙ্গলের জন্য যাওয়ার দরকার আমার, বসন্ত উৎসবে আমার দরকার, আমার প্রয়োজন সেখানে, বাচ্চাগুলোকে খ্যাপাতে আমার খুব ভালো লাগে, তাদের নিয়ে হই হই করতে খুব ভালো লাগে। আমার কথা হলো, আমি যা যা কথা বলছি সেটা সবটাই কিন্তু আমার ইমাজিন থেকে বলছি, ইমাজিনেশন থেকে বলছি, জটিল ইমাজিনেশনের থেকে বলছি। যে হ্যাঁ, যদি এখানে সুদর্শনা বলতো যে আপনাকে আমি ওই দারোয়ানের বেশে দেখতে চাই, সারাদিন আমাদের ওই গেটে পাহারা দেয়, সারাটা দিন বল্লমটা নিয়ে দাঁড়িয়ে থাকে, এক জায়গায় দাঁড়িয়ে আছে সারাদিন, আর যেই সামনে দিয়ে কোনো রাজপুরুষ আসছে মাথা ঝোঁকাচ্ছে, ওর মতো করে দেখতে চাই। বা আপনাকে আমার ওই রান্নাঘরের ওই যে রাঁধুনি যে সারাদিন পরিশ্রম করছে বিভিন্ন আহার তৈরি করার জন্য, ওর মতো করে দেখতে চাই। বা আরো অনেক কিছু, যে মাঝে মাঝে আমরা বলি, আমরা আমরা আমাদের জায়গা থেকে বলি, যে বলে না খুব কষ্ট, খুব কষ্ট করছি। তা আমি তাকে জিজ্ঞেস করি, কতটা কষ্ট করেছিস ভাই, কতটা কষ্ট করেছিস? তিনতলা বাড়ির ভাড়া বাঁধা আছে, আর একটা বাচ্চা ছেলে মাথায় 10টা ইট নিয়ে ভাড়া দিয়ে উঠছে, ওপরে ইট দেবে বলে।
গরম পিচের রাস্তার মধ্যে পিচ ঢেলে দিয়েছে, আর ওই টানছে কতগুলো মানুষ, কতগুলো মানুষ কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে, কতগুলো শ্রমিক ফার্নেসের মধ্যে কাজ করছে। কার মতো, কার মতো হতে চাও? এরা কি মানুষ নয়? আমার কি তার প্রতি টুয়ার্ডস দ্য পিপল আমার কোনো দায় নেই? সাবটেক্সট গুলোই এতটা জটিলতার মধ্যে পৌঁছতে হয়, এবং এই সাবটেক্সটের মধ্যে আমি এটা উদাহরণ হিসাবে দিয়েছি এই কারণেই, সাবটেক্সট মানে শুধু ওই নাটকের সংলাপগুলো নয়, ওই নাটকের সংলাপ যেদিন বলা হচ্ছে সেদিন ধরে, সেদিনের সবটা, সেদিনের সমস্ত জিনিসটাই। মন কি বাত বলে আমার প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, বা মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করলেন, বা বিরোধী দলের নেতা একটা মিথ্যে বা সত্যি আরোপ করলেন, কাগজে হেডলাইন হলো, বড় বড় করে লেখা হলো। সত্য ঘটনাটা কি আমরা কি ওইভাবে পেতে চাই? কারণ ওর মধ্যে তো মিথ্যে রয়েছে, ওর মধ্যে অনেক মিথ্যে মিথ্যে কথা, কারণ ওর তো পপুলারিটির জায়গা থেকে বলছে, ওদের অনেক কিছু দরকার, অনেক পপুলারিটি, মানে আমার কথা তো বলছে না সেখানে। তাহলে আমি যখন আজকে সুরঙ্গমার অভিনয় করতে যাব, তখন আমার মধ্যে ওই জেদটা থাকবে, বা আমার মধ্যে ভীষণ ছেলে মানুষই থাকবে। এগুলো ভাবতে হয়। আমায় তো কেউ বলে দেয়নি। রাজা বললো আমি বলে দিচ্ছি। না, আমার ছোটবেলায় তো কেউ শেখায়নি এটা। আমি তো হাতে তুড়ি মেরেছি, আর আমার পাশে গিয়ে দাসীরা এসে দাঁড়িয়েছে। আমার চান করতে যাওয়ার ইচ্ছে হয়েছে, আমার পুরো রাস্তাটাকে এখন বলে গ্রিন করিডর বানিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় ফুল ফেলে দেওয়া হয়েছে কিনা রাজকন্যা চান করতে যাবে। আমি তো এইভাবে বড় হয়েছি। আমাকে তো কেউ রিয়েলিটির সামনে গিয়ে ফেলেনি। আমাকে তো কেউ ব্যাংকের লাইনে দাঁড়াতে হয়নি নোট পাল্টানোর জন্য। আমার নোট তো পাল্টে গেছে ঠিক। আমাকে তো ওই সব চলছে, ট্রেন চলছে না, আর ট্রেনগুলোর মধ্যে মানুষ যাচ্ছে পশুর মতো, প্রত্যেকে করোনা হয়ে যেতে পারে। আমাকে তো ট্রেনে চড়তে হচ্ছে না। তাহলে আমরা এবার ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো যখন হয়, আমরা তাদেরকে সমর্থন করি বা করি না। দ্যাটস দ্য রিয়েলিটি। একজন অভিনেতাকে সচেতনভাবে তার সমস্ত পারিপার্শ্বিকতা, সেই দিনের পারিপার্শ্বিকতা, সেই যুগের পারিপার্শ্বিকতা, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা ভাবার চেষ্টা করি যে দ্বন্দ্বটা কোথায়, কোন জায়গায় দ্বন্দ্ব, না গরিব আর বড় লোক এ তো বরাবর ছিল। এ তো বরাবর গরিব আর বড় লোক, এই দুটো অধ্যায় ছিল। কিন্তু এখন কি অধ্যায় হচ্ছে? এখন হচ্ছে টেকনোলজি যেগুলো আসছে, সেই টেকনোলজি বড় লোককে আরো বড় লোক করে দেওয়ার জন্য টেকনোলজি গুলো ব্যবহার করা হচ্ছে, আর গরিব আরো গরিব হয়ে যাচ্ছে। যেমন করে হোক তোমায় বুঝিয়ে দেওয়া হচ্ছে, তুমি নিরুপায়। এই যে রাজনৈতিক বোধ, এই যে দার্শনিক বোধ, সেটা দিয়েই সাবটেক্সটের ইমাজিনেশন করতে হবে, লাইন্স বিটুইন বুঝতে হবে, এবং তার মধ্যে তৈরি হবে যে সুরঙ্গমা কোন আবেগে কথাগুলো বলবে। তার মধ্যে কি কল্পনার জাল বিস্তার থাকবে, যে কল্পনাটা বেগ, যে কল্পনাটা শিশুর কল্পনা, যে কল্পনার কোনো ভিত্তিভূমি নেই। আমি সবসময় আপনাকে এরম ভাবে পেতে চাই। আরে ভাই, আমার তো কাজ আছে, আমি তো রাজা, আমার তো আরো অনেক কাজ আছে, আমার তো অনেকগুলো রূপ আছে।
তুমি সেই রূপটা দেখেছো যে রূপে আমাকে শাসন করতে হয়, বা সেই রূপটা আমায় দেখেছো? আর রবীন্দ্রনাথের একটা মজা হচ্ছে কি, রবীন্দ্রনাথ নাটকে রাজাকে রাজাকে সবসময়তেই একটু সেফগার্ড করেছেন। ওই একটা শারদোৎসব বলে একটা নাটক করা হয়েছিল, সুমিত্রা করেছিল তখন, ছোট সুমিত্রা, ছোট ছোট অবস্থাতে স্কুলে করেছিল। বা দেখবে এই আমাদের এই রথের রশিতে মন্ত্রী, সে বলল আমি তোমাদের সঙ্গে যোগ দিতে চললাম, বলে সেও বলল মারো টান। এটা রবীন্দ্রনাথ এটা বিশ্বাস করতেন যে সেই লোকটার রাজা হওয়ার ক্ষমতা আছে যে লোকটার ত্যাগ করার ক্ষমতা আছে। ত্যাগতেন ভুঞ্জতা মা গৃধ, এটা হচ্ছে উপনিষদের বাণী। হাজার হাজার বছর আগে উপনিষদে এই বাণী, ত্যাগতেন ভুঞ্জতা মা গৃধ, এর বাংলা হচ্ছে ত্যাগ করো, ভোগ করো, ত্যাগ করো। মা গৃধ, ওটা ওটা আসক্ত হও না, ওটাকে আঁকড়ে রেখো না। ভোগ করো এবং সেই ভোগটাকে ত্যাগ করো। আগে শুধু বলতো ত্যাগ করতে, আগে বলা হতো মিথ্যে, পৃথিবী মিথ্যে, জগৎ মিথ্যে, ব্রহ্ম সত্য। জগৎ মিথ্যে, জগৎ ত্যাগ করো, সন্ন্যাস গ্রহণ করো। তারপর আরো উপনিষদে বললো না, তা বলেনি, বলেছে ত্যাগতেন ভুঞ্জতা। অর্থাৎ তোমার একটাই জীবন ভাই, তুমি ওই পরজন্ম পুনর্জন্ম সব নেইটেই, তুমি ভোগ করো কিন্তু আসক্ত হও না। তোমার একটা চার চাকা আছে তাই তুমি ট্রেনে চাপবো না, তুমি ডিপেন্ডেন্ট হও না। তা কত কথা একটা সাবটেক্সট বলতে গেলে মানুষকে ভাবতে হচ্ছে। বাট সুদর্শনা রাজাকে ওই কাল্পনিক স্তরেই রাখতে চাইছে, তার তার কর্মক্ষমতাকে রাখতে চাইছে। আর সন্ন্যাসী, রবীন্দ্রনাথ বলতেন রাজা হতে গেলে সন্ন্যাসী হতে হবে, যে ত্যাগ করার ক্ষমতা আছে যার। তো এই রাজারও ত্যাগ করার প্রভূত ক্ষমতা। বলে তুমি আলোয় দেখবে কেন, আলোয় তো আমি সাধারণ, অন্ধকার, অন্ধকারে দেখো। আর স্ত্রী হিসাবে তার পার্টনারের কাছে, তার সঙ্গীর কাছে একটা নারী যা যা চাইতে পারে সেটা তো থাকবেই, সেটা নতুন কিছু নয়। না থাকাটাই অন্যায় এবং না থাকাটাই ভারতীয় রীতিনীতির বিরুদ্ধে। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখবি যে আমাদের মধ্যে একটা মিথ্যা চাহিদা থাকে। আমরা প্রথমেই বলি ও এটা করলো না কেন, আমার ঠিক ছিল, ও কেন করলো। কখনোই বলি না আমি কেন করলাম না, বা ওর এই দোষটা থাকলে কি বা যায় আসে, পৃথিবীতে কি যায় আসে, রইলো থাক না, দোষে গুণেই তো মানুষ, ওর সঙ্গে অ্যাডজাস্ট করবো আমি। আমি সমস্ত সময় তোমার পাশে থাকবো, যদি দং হৃদয়াং মমতা হৃদয়াং তব, সুখে দুঃখে, বিপদে আপদে, ঝড়ে ঝঞ্ঝায়, সবসময় আপনার পাশে আমি আছি। হয়তো রাজা দেখা দিত সেক্ষেত্রে, হয়তো রাজা দেখা দেবে যেদিন সুদর্শনা তার সমস্ত অহংকার, তার সমস্ত কি বলা যেতে পারে প্রিভিলেজড, সি ওয়াজ প্রিভিলেজড, তার যে সে যে পেল সোনার চামচ নিয়ে জন্মানো, সে যখন সেটাকে ত্যাগ করতে পারবে, সে যখন ভাবতে পারবে যে আরো পাঁচটার মতো আমিও একজন মানুষ, শুধু পার্থক্য আমি একটা রাজার ঘরে জন্মেছি, তখন সে রাজাকে দেখতে পাবে। আপামর মানুষকেও এই নাটকের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ এই কথাটাই বলতে চাইছে।